সম্মানিত সুধী শিক্ষক ও প্রাবন্ধিক সরকার আব্দুল মান্নান। ধৃষ্টতা হলে ক্ষমা করবেন, সময় 10 মিনিট। শুভরাত্রি। অনুপ্রাণন অসাধারণ একটি সংগঠন এবং ইউসুফে আমার খুবই প্রিয় একজন মানুষ। একেবারেই যাকে বলে যে ঘরে খেয়ে বনের মস্তানোর মতো তিনি একটি অসাধারণ দায়িত্ব পালন করছেন, যেখানে শিল্প সাহিত্য এবং সংস্কৃতি চর্চার একটি দুর্ভিক্ষের মধ্য দিয়ে একটি কি বলা যায় যে প্রচণ্ড রকমের প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে আমাদের যেতে হচ্ছে। সেই সময়ে তিনি এই অসাধারণ দায়িত্বটি পালন করছেন, তার প্রতি অশেষ শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাকে বলা হয়েছে যে ইলিয়াস ফারুকীর একটি গল্প গ্রন্থ আগরবাতি ও মৃত্যুর গন্ধ, এই গ্রন্থটি নিয়ে আলোচনা করার জন্য আমার মনে হয় যে কথা সাহিত্যের যে যাত্রাপথ, বিশেষ করে যেটাকে আমরা বলি ছোট গল্প, এটা আমাদের সাহিত্য শাখার একেবারেই সাম্প্রতিকতম একটি শিল্প মাধ্যম। আর যদি গল্পের কথা বলেন তাহলে সেটা সবচেয়ে প্রাচীনতম শিল্প মাধ্যম। মানুষ যখন কথা বলতে শিখেছে তখন তারা গল্পের আশ্রয় নিয়েছে। এখন যে শব্দ, সংস্কৃত পণ্ডিত ভর্তৃহরি যাকে বলেছেন, শব্দকে বলেছেন ব্রহ্ম, অর্থাৎ শব্দ হচ্ছে ঈশ্বর এবং ঈশ্বরই শব্দ। খ্রিস্ট ধর্ম তাই বলা হয়েছে, ওয়ার্ড ইজ গড, গড ইজ ওয়ার্ড। এই শব্দ নিয়ে যারা কারবার করেন তারা কবি, কথা সাহিত্যিক, তারা মূলত তাদের সমস্ত ঐশ্বর্য, তাদের সম্পদ, তাদের ধন দৌলত শব্দ। যখন কিছুই ছিল না তখন শব্দ ছিল, এবং যখন কিছুই থাকবে না তখন শব্দ থাকবে। এই জন্যই বলা হয় শব্দ ঈশ্বর। এখন দুই শ্রেণীর মানুষ আছে যারা শব্দের কারবারি। এক শ্রেণীর মানুষ আছেন যারা ধর্মগ্রন্থ পড়েন এবং ধর্মাচার্য পালন করেন, তারাও শব্দ নিয়ে কাজ করেন, কিন্তু তাদের শব্দগুলো চিরপুরাতন। একই শব্দ নিয়ে এক জীবন তারা কাটিয়ে দেন। আর অন্য একটা শ্রেণী প্রতিনিয়ত নতুন নতুন শব্দ তৈরি করেন, নতুন নতুন শব্দের ভেতর দিয়ে তার জীবনের অভিজ্ঞতাগুলিকে তিনি উপস্থাপন করতে চেষ্টা করেন। তিনিও শব্দের কারবারি। সুতরাং দুইয়ের মধ্যে খুবই তফাৎ আছে। এই যে শব্দের ভেতর দিয়ে গল্পের উদ্ভব, এই গল্প কখন ছোট গল্প হলো? প্রাচীনকালেও কিন্তু ভূত প্রেতের গল্প ছিল, রাজরাজাদের গল্প ছিল, দুর্তদানার গল্প ছিল, কিন্তু সেগুলো ছোট গল্প না। কারণ ছোট গল্পের ভেতরে একটি প্লট থাকতে হয়। ইএম ফস্টার তার একটি চমৎকার বইটার নাম হচ্ছে ইএম ফস্টার একটি বই, আপনার আর্ট অফ ফিকশন, সম্ভবত এই নামে তিনি একটা চ্যাপ্টারই লিখেছিলেন আপনার এই প্লট নিয়ে। প্লট মানে তো বলছেন যে আমরা একটা জায়গা জমি কখন প্লট হয়, একটা পুরো বিলকে আমরা প্লট বলি না। মাপ যোগ থাকে, একটা আয়ত, নানা ধরনের হিসাব নিকাশ থাকে একটা প্লটের মধ্যে। গল্প তখনই ছোট গল্প হয়ে উঠে যখন তার ভেতরে ওই ধরনের কিছু হিসাব নিকাশ থাকে। ইএম ফস্টার চমৎকার একটা কথা বলছেন যে যখন বলা হয় যে রাজা মারা গেছেন এবং রানীও মারা গেছেন তখন এটাকে আমরা গল্প বলি, কিন্তু যখন বলা হয় যে রাজা মারা গেছেন এবং সেই শোকে রানীও মারা গেছেন তখন আমরা এটাকে ছোট গল্প বলি। কারণ ছোট গল্প আপনাকে ভাবাবে, ছোট গল্প আপনাকে অনুপ্রাণিত করবে,
ছোট গল্প আপনার আবেগকে নানাভাবে নাড়া দেবে, তখনই সেটা ছোট গল্প হবে। এখন এই দৃষ্টিকোণ থেকে যখন আমরা গল্পের কথা বলি, তখন আমাদের প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বাংলার ছোট গল্পের শুধু উদ্ভবের সঙ্গে জড়িত নয়, তিনি পরিণতির সঙ্গেও জড়িত। তিনি বাংলা গল্পকে আকাশ প্রমাণ উচ্চতায় পৌঁছে দিয়েছেন। এরপরে যারা গল্প লিখেছেন, আপনারা জানেন যে 30-এর দশকে বা রবীন্দ্রনাথের যে সময়টা ছিল সেটাকে আমরা বলি আধুনিক যুগ। আধুনিক যুগের বৈশিষ্ট্য, আমি ফারুকী ভাইয়ের গল্প নিয়ে কিছু কথা বলবো। আধুনিক যুগের বৈশিষ্ট্যই হলো শৃঙ্খলা, নিয়ম। সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম, এই যে শৃঙ্খলা, এই শৃঙ্খলাটাই হচ্ছে আধুনিকতার বৈশিষ্ট্য। মানুষের মধ্যকার যে আদর্শ, মানুষের মধ্যকার মূল্যবোধ, মানুষের মধ্যকার কল্যাণ কামনা, যত কিছু শুভ, যত কিছু সুন্দর, যত কিছু চমৎকার, এগুলি হচ্ছে আধুনিকতার বৈশিষ্ট্য। কিন্তু 1960 সালে আপনার একটা অসাধারণ ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে আপনার, তারা এক সায়েন্টিস্টরা বললেন, কোয়ান্টাম মেকানিক্স যারা, তারা বললেন যে বস্তুর যে ক্ষুদ্রতম কণা, সায়েন্সের লোক যারা আছেন তারা বুঝবেন যে পরমাণু, তার ভিতরে অরবিট আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রন, এইসব আছে। এগুলি যখন অরবিট চেঞ্জ করে, তখন তারা ল্যাবরেটরিতে দেখালেন যে এই অরবিট চেঞ্জ করার সময় কোনো নিয়ম মানে না। তার মানে পরিষ্কারভাবে তারা বলে দিলেন যে বস্তুর ক্ষুদ্রতম কণার মধ্যে যদি কোনো নিয়ম না থাকে, তাহলে বস্তুময় বিশ্ব কি করে শৃঙ্খলার মধ্যে থাকে। এই তথ্যটা, এই মানে কোয়ান্টাম মেকানিজমের এই তথ্যটা শিল্প সাহিত্যকে সবচেয়ে বেশি নাড়া দেয়। এবং 30-এর দশকের যারা বিখ্যাত কথা সাহিত্যিক, মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো লোক, তারাশঙ্কর, বিভূতির বিষয়টি একটু ডিফারেন্ট। তারা দেখালেন যে মানুষ কোনো শুভ প্রাণী নয়, মানুষ কোনো কল্যাণকর প্রাণী নয়। এবং তাদের গল্পের মধ্যে দেখালেন যে মানিক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেন যে খাদ্য এবং যৌনতা তাড়িত মানুষ, এবং মানুষের ভেতরকার যে কুশ্রী, মানুষের ভেতরকার যে অকল্যাণ বোধ, এই বিষয়গুলোকে তারা তুলে ধরলেন। এবং এটা কোয়ান্টাম মেকানিক্সেরই অবদান। এবং তারপরে যে ধারাটা আছে, আপনারা জানেন যে আমাদের কথা ছোট গল্পের ক্ষেত্রে বিশেষ করে খুব কম লিখে সবচেয়ে বেশি জনপ্রিয় একজন কথা সাহিত্যিক সৈয়দ ওয়ালিউল্লাহ। তার একটা গল্প আছে নয়নচারা, আপনারা কেউ পড়েছেন কিনা আমি জানি না। নয়নচারা গল্পের মধ্যে আপনারা দেখবেন, থ্যাংক ইউ ভেরি মাচ, নয়নচারা গল্পের মধ্যে দেখবেন যে সত্যিকার অর্থে কোনো কাহিনী নেই, কোনো গল্প নেই। মানুষের ভাবনাগুলোকে, যে একজন জাগ্রত মানুষ নিরন্তর ভাবনাশীল, এই যে মানুষের ভাবনাকে শব্দে রূপায়িত করা, এটা খুব একটা অসাধারণ একটি কাজ। এটা খুবই খুবই চ্যালেঞ্জিং একটা কাজ। এবং সেই কাজটা তিনি করলেন তখন তার বয়স মাত্র 22 বছর, এবং ইন্ডিয়ার একটি স্পেস ওয়ান পত্রিকায় তিনি তখন চাকরি করেন। এই ধারাবাহিকতা অনুযায়ী কিন্তু আজকে ফারুকী ভাইদের অবস্থান। সুতরাং ফারুকী ভাইয়ের গল্প নিয়ে যখন আমরা কথা বলি, তখন আমাদেরকে এই বিষয়গুলো, যে আমাদের যে জার্নিটা, কথা সাহিত্যের যে জার্নিটা, সেটা আমাদেরকে বিবেচনায় রাখতে হয়। আসলে ফারুকী ভাইয়ের যে গল্পটা, সেখানে আপনার একটি বিষয় আপনারা দেখবেন যে গল্পের বইটাতে যে বিষয়টা আপনাদেরকে খুব নাড়া দেবে, সেটা হচ্ছে প্রতিটি গল্প কিন্তু 3 পাতা নয়, 2 থেকে 3 পৃষ্ঠা। সময় এটাকে নির্ধারণ করে দেয় যে যেই সময়ে আমরা অতিবাহিত করছি, সেই সময়ে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর যে গল্পগুলো লিখেছেন 8-10 পাতা, 16-20 পৃষ্ঠা, সেই সময়টা এখন আর আমাদের হাতে নেই। ফলে সময় তাকে বলে দিয়েছে, সময়ের ভেতরগত একটা প্রেরণা থাকে, সেই প্রেরণা তাকে বলে দিল যে গল্পগুলি এরকম হবে। কিন্তু ফারুকের যে বিষয়টা আমরা দেখেছি ফারুকী ভাইয়ের, সেটা হচ্ছে যে মানুষ বয়স হলে মনে হয় তার মধ্যকার ভেতরগত কিছু প্রেম বোধ বেশ উজ্জীবিত হয়। আমি ঠিক জানি না, আমার বয়স হয়নি, কিন্তু এই গল্পের মধ্যে দেখলাম যে যতটি গল্প তিনি লিখেছেন, মানে আমি সবগুলি পড়তে পারি না, মানে সবগুলোরই যে প্লট, সেই প্লটের মধ্যে যুবক যুবতীদের একটা প্রেমের আখ্যান আছে। যে কটা আমি পড়েছি 5-7টা গল্প, এবং এর মধ্যে একটি গল্প, আমি একটু গল্পটার নাম বলি আপনাদের। একটি গল্প, এই গল্পটার কথা একটু বলি, সেটা হচ্ছে বউ কথা কও।
এমনি অসাধারণ একটি গল্প আমি বলবো, যে বউ কথা তো পটভূমিতে এরকম যে একটি মেয়ে প্রেমে পড়েছে, কিন্তু তার ভালোবাসার মানুষটি যথাসময়ে ফাল্গুনের কোনো একদিনে, প্রথম ফাল্গুনে যখন প্রচুর পরিমাণ ফুল ফুটে, বিশেষ করে আপনার কি ফুল বলে, লাল ফুল ছেয়ে যায়, তখন সেই প্রথম দিনে তার প্রেমিককে আমন্ত্রণ জানিয়েছিল কোনো এক জায়গায় দেখা করার জন্য, কিন্তু তার প্রেমিক যায়। এই কিন্তু গল্প। এরপরের যে বিবরণটা, সেটা হচ্ছে সেই মেয়েটি সেখানে যায় এবং পুরো প্রকৃতিটা তার আপন হয়ে যায়। গল্পটার এই যে জায়গাটা, এই জায়গাটা আমার অসম্ভব রকম ভালো লেগেছে। আরেকটি গল্পের মধ্যে দেখা যায়, সেটা ভালোবাসার কাহিনী। সেখানে দেখা যায় যে খুব উদ্ভট একটা ছেলে, এই ছেলেটা যেই মেয়েটিকে ভালোবাসে, সেই মেয়েটির সাথে এমন সব কথা বলে যে বিরক্তিকর এবং একটু অস্বাভাবিক। নিজে যা না তাই সে প্রচার করে, প্রকাশ করে। একসময় তাকে পুলিশ ধরে নিয়ে যায়। সেটা কিন্তু আবার চাঁদপুরের ঘটনা, 3 নদীর মোহনার কথা আছে। এবং সেখানে আমি জানি না ফারুকি ভাই কতদিন গিয়ে বসছেন কাকে নিয়ে, তো সেখানকার ঘটনাটা কিন্তু, তো সে তাকে তো জেলে নিয়ে যায় এবং সেই মেয়েটা তাকে জেল থেকে বের করে জিজ্ঞেস করে, আপনার কি হয়? তখন সে বলে, বাগদত্তা, মানে বিয়ে করবে, আসলে কিছুই না। এই যে গল্পটার এখানে একটা মারাত্মক, কি অন্য একটা শব্দ মনে হয় ব্যবহার করেছি, কিন্তু শব্দটা এরকমই, যে বাগদত্তা। এই যে গল্পটা, মানে সর্বশেষ যে মানে আপনার ধাক্কাটা, এই ধাক্কাটা খুবই গুরুত্বপূর্ণ। ভাবি কাছে আছেন সম্ভবত। স্বপ্নে তো প্রেম করতে বাধা নেই ভাই, স্বপ্নে তো প্রেম করাই যায়। আপনি যদি স্বপ্নে প্রেম করেন, আপনার বউ আপনাকে কি মারবে? কিন্তু একটা গল্পের মধ্যে, এই গল্পটার নাম কি, বিভ্রান্ত পরকীয়া। স্বপ্নে প্রেম করেছে, সেটাও যিনি প্রেম করেছেন তার কাছে একটা অপরাধের মতো মনে হচ্ছে, যেটা ঠিক কিনা, এরকম গল্প। এবং আপনার বেশ কিছু আগরবাতি ও মৃত্যুর গন্ধ, যেটা নাম, মানে যে এই গল্প গ্রন্থটার যে নাম, এই জায়গাটাতে একটি মেয়ে বস্তিতে বড় হয়েছে, সেখানে পড়াশোনা করেছে, সেখানে একটা স্বপ্ন বুনেছিল। অনেক ঘটনা আছে এর মধ্যে, অল্প 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 কথাই তিনি অনেক ঘটনার গুণন সেখানে উপস্থাপন করেছেন। কিন্তু একটি মেয়ে বস্তির ভেতরে বড় হয়েছে, সেখান থেকে পড়াশোনা করেছে, এখন তার বিয়ে হবে, কিন্তু ওখানকার বকাতে ছেলেরা তাকে বিয়ে করতে দেবে না। বিয়ে যদি তার হতে হয়, তাহলে ওই বস্তির ছেলেদের সাথে কারো একজনের সাথে হতে হবে। এই হচ্ছে গল্পের পটভূমি। কিন্তু যে ঘটনাটা ঘটেছে, সেটা হচ্ছে এই গল্পে প্রতিনিয়ত বকাতেদের দ্বারা যেভাবে অত্যাচারিত হওয়ার কথা, যেটা পাঠককে প্রচন্ড রকম ভাবে নাড়া দেবে, যে এরকম একটি প্রতিকূল পরিবেশের ভেতরে একটি মেয়ে পড়াশোনা করছে, সেই পরিস্থিতিটা কিন্তু গল্পের মধ্যে ওইভাবে তৈরি হয়। কিন্তু পরে জানলাম যে সে আত্মহননের পথ বেছে নেওয়ার মতো একটা ঘটনা ঘটায় এই গল্পের মধ্যে। আপনার এরকম বেশ অনেকগুলো খুব ছোট ছোট গল্প, কোনোটার মধ্যে গল্প নেই, কোনোটার মধ্যে আপনার ঠিক কিছু প্রসঙ্গ যেগুলো না আসলেও পারত। একটা গল্পের মধ্যে একটি মুক্তিযুদ্ধের ব্যাপার আসছে, কিন্তু আমার কাছে মনে হলো যে মুক্তিযুদ্ধের এই প্রসঙ্গটি না আসলেও পারত, কোনো কারণ ছিল না। কিন্তু টোটাল গল্পের যে গরম, সেই গরমটা আমার কাছে মনে হয়েছে কমপ্যাক্ট, খুব টাইট, ভালো লাগার মতো। কিন্তু ফারুকি ভাই এখানে আছেন, তিনি ষাটোর্ধ পুরুষ যুবক, তাকে যদি আমি গল্প লেখানো শিখাই, তাহলে তো আর কিছু হয় না। তিনি তার মতনই লিখবেন, কিন্তু এটার মধ্যে প্রচুর বাক্যের মধ্যে ত্রুটি আছে। আপনার চিন্তার যে গরম, চিন্তার যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার মধ্যে কোথাও কোথাও সমস্যা আছে। আপনার কোথাও কোথাও আপনার সঙ্গে রিলেট করছে না। প্রচুর বাক্য আমি পড়েছি, দাগ দিচ্ছে। আমাকে যদি 2-3 ঘন্টা সময় দিতে, আমি বলতে পারতাম, দেখে দেখে
প্রত্যেকটা বাক্য পড়ে পড়ে আমি দেখে দিতে পারতাম যে এটা রিলেট করছে না, বা যেই সব নানা রকমের সাহিত্যের যেই সব অনুষঙ্গগুলি আছে ব্যবহার করেছেন, কিন্তু সেগুলো অনেক সময় রিলেট করে না। কিন্তু তারপরে আমি মনে করব যে এই গল্পগুলো আপনি পড়তে পারেন, চমৎকার সব গল্প। সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি।